This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। ফুল অ্যান্ড ফাইনালে আজ তনিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। প্রথমে আমরা যে খবরে নজর রাখবো তোলাবাজি। এই তোলাবাজিতে এবার বিজেপির একাংশ সংক্রমিত। তোলাবাজি নিয়ে প্রকাশ্যে এই স্বীকারোক্তি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেছেন যে আমরা পুরোপুরি তোলাবাজি আটকাতে পারিনি, বিচ্যুতি আছে। হঠাৎ বিজেপি হওয়া কিছু লোক এবং আমাদের মধ্যে থাকা বেশ কিছু লোক যাদের সুপ্ত বাসনা ছিল তারাও সক্রিয় হয়ে উঠেছে। তোলাবাজির অভিযোগ নিয়ে স্বীকারোক্তি বিজেপি রাজ্য সভাপতির। কি বলেছেন তিনি প্রথমে শোনাবো আপনাদের। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি। বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ দিয়েছে। এ অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এগুলোকে বন্ধ করবার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের শোনালাম বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে। সুশোভন, শ্রমিকবাবু যেটা বলছেন সেটা এক কথা দেখতে গেলে তিনি স্পেসিফিক্যালি বলছেন যে সদ্য বিজেপি হওয়া, তার মানে এই যে 15 বছরের একটা কু অভ্যাস, সেটা হঠাৎ করে তারা রাজনৈতিক দল পরিবর্তন করে উঠতে পারেননি। তিনি কি সেই জায়গাগুলোকে স্পেসিফিক্যালি ইঙ্গিত করে মেরামতির কথা বলছেন? দেখুন, নিঃসন্দেহে তিনি মেরামতির কথা বলছেন। তার একটা কারণ, যেই জায়গা থেকে তিনি দুটো বিষয়কে বলছেন, এক যারা আদি বিজেপি এবং যারা একেবারে নব্য বিজেপি বা তার ভাষায় বলতে গেলে হঠাৎ বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি স্পষ্ট বলছেন যে এই যে তোলাবাজির বিষয়, অনেকে কিন্তু বিষয়টা ভাবছে বা সক্রিয় হয়ে গেছে, পুরোপুরি যে আটকানো গেছে তা নয়। আদতে রাজ্য সভাপতি চেয়ারে বসে শ্রমিক ভট্টাচার্যের কিন্তু স্পষ্ট বার্তা নিচুতলার কর্মীদেরও যে কোনোভাবেই কোনো যে দুর্নীতি বা কোনো রকম কোনো তোলাবাজির মতো ঘটনা, সেই ঘটনা তিনি বরদাস্ত করেন না। রাজনৈতিক মহলের মতে কিন্তু এই বার্তা কিন্তু গুরুত্বপূর্ণ। বার্তা গুরুত্বপূর্ণ এই কারণেই, প্রথমত তৃণমূলকে যেইভাবে বারবার বিজেপি আক্রমণ করে আর যেই নিশানা করে, সেই বলা যায় সেই অভিযোগ যেন বিজেপির গায়ে না লাগে। রাজ্য সভাপতি সেদিকটা মেরামত করার চেষ্টা করলেন। আর দ্বিতীয়, নিচুতলার কর্মীদের কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করলেন যে তাদের দল অনেক দিনের হলেও সরকারে তারা এখন এসছেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এই যে নিচুতলার কর্মীরা, তাদের যে মনোভাব, যে আগের যে বিষয়টাকে কোনোভাবে প্রাধান্য দিয়ে আবার এই যে সংক্রমণ যেন তাদের গায়ে না লাগে, নিচুতলার কর্মীদের কিন্তু চূড়ান্ত বার্তা দিলেন। তার পাশাপাশি কিন্তু এটাও বোঝানোর চেষ্টা করলেন। আমি আরো একবার দর্শকদের শোনাবো ঠিক কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি। বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ দিয়েছে। এ অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এগুলোকে বন্ধ করবার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের শোনালাম শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রসূন ব্যানার্জি, যার পরিচয় তিনি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। প্রসূনবাবু, শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন সেটাতে দুটো দিক আছে। এক হচ্ছে একটা দীর্ঘদিনের অভ্যাস, দীর্ঘ 15 বছরের কু অভ্যাস, যারা ছাড়তে পারেনি তাদের মধ্যে সেটা সুপ্ত হয়ে রয়েছে, সেটাকে সরাতে হবে। আর অনেকের মধ্যে এমনিতেই থাকে যারা বিভিন্ন রকমভাবে সেটাকে, তাদের মধ্যে ইমবাইব বিষয়টা, মেরামতির কথা বলছেন। আপনারা তো যারা এই মুহূর্তে কিছুটা হলো
বিদ্রোহ করেছেন, দীর্ঘদিন ধরে এই অভ্যাসের বিরুদ্ধে কথা বলেছেন, ভোটের পরে তো আবারও বলেছেন, রেজাল্টের পরেও বলেছেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? দেখুন, আমি বিষয়টাকে যেটুকু আমি শুনলাম আপনাদের ওনার যে বাইটটা, মাননীয় সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে মন্তব্য করেছেন সেটা একান্তই বিজেপির দলের আভ্যন্তরীণ ফিলোসফি এবং তাদের বক্তব্য। আমরা একটা সম্পূর্ণ অন্য দল, বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। ফলে অন্য একটি রাজনৈতিক দলের যিনি সম্মানীয় রাজ্য সভাপতি, তিনি তার দলকে কিভাবে গাইড করবেন, কি ফিলোসফি দেবেন, কি ভিশন স্টেটমেন্ট দেবেন, সেটা নিয়ে মন্তব্য করার মতো আমাদের কিছু নেই। এটা উই আর নট কনসার্নড অ্যাবাউট দিস। বেশ বেশ, ধন্যবাদ প্রসূনবাবু। আমি আরও একবার পিসিআরকে বলবো শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, যার নিরিখ আমরা কথা বলছি, সেটা আরও একবার শোনাতে। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ দিয়েছে। এ অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এগুলোকে বন্ধ করবার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের আরও একবার শোনালাম শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা। বৈশ্বনাথবাবু, আমি আপনার প্রতিক্রিয়া, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। শ্রমিকবাবু বলছেন যে দীর্ঘদিনের যে অভ্যাস তৃণমূল কংগ্রেসের তোলাবাজির অভ্যাস 15 বছরে, সেটা যারা কাটিয়ে উঠতে পারেননি কিন্তু বিজেপির সমর্থক হয়েছেন, তাদের মধ্যে বিষয়টাই বীজ, সেটাকে সরানো যায়নি। আর অনেকের মধ্যে সুপ্ত বাসনা থাকে, তারা পুরোপুরি মেরামতির কথা বলছেন, মানে তোলাবাজি মুক্ত এক বাংলার স্বপ্নের কথা তারা বলছেন। দরকার হলে তারা দৃঢ় হবেন, কড়া হবেন। আপনি কি বলবেন? আগে উনি উত্তর দিন যে রাম মন্দিরের প্রণামীর টাকা, ভগবানের মন্দিরে প্রণামীর টাকা যারা মেরে দিয়েছে, সেই দলের প্রতিনিধি হিসাবে উনি তার বক্তব্যটা কি? আপনারা দেখেছেন তো, বদ্রীনাথের টাকা মারা গেছে, রাম মন্দিরের প্রণামীর টাকা মেরে দিয়েছে, সেই টাকা। বৈশ্বনাথবাবু, উনি বলেছেন বিজেপির মধ্যে যারা এই ধরনের কাজ করছে বা করবে বলে ভাবছেন, তাদের সবাইকেই উনি ওনার বক্তব্যে ইনক্লুড করেছে। ইনক্লুড করে আগে তো উত্তর দিতে হবে যে যে জায়গায় উনি দায়িত্বে আছেন, ওনার দল দায়িত্বে আছে, সেসব জায়গায় এই ঘটনা হলো কি করে? উনি সেই যে রাম মন্দিরের নাম বক্তব্যে বলেছেন। না, সেই তো উনি তো রাম মন্দিরের কথা বলে তো ক্ষমতায় সরকারে এসছেন। এবার সেই রাম মন্দিরের প্রণামীর টাকাটা মেরে দিচ্ছে, সেই ব্যাপারে ওনাকে উত্তর দিতে হবে তো। বদ্রীনারায়ণের উনি সার্বিকভাবে বলেছেন তোলাবাজি শব্দটা, এক্সটর্শন শব্দটা উনি আমরা স্পেসিফিক্যালি ব্যবহার সবসময় করেছেন। তো বলবো যে কোনো রকম কোনো অনৈতিক কাজ যাতে না হয়, সেটা সবসময় দেখা দায়িত্ব। কিন্তু আগে তো আয়নায় নিজের মুখটা ওনাদের দেখতে হবে, যে ওনাদের দল যেখানে যেখানে আছে সেখানে ব্যাপক রকম এই ধরনের অভিযোগ। কোনো একটা রাজনৈতিক দলের, আমি আপনার কথা, কোনো একটা রাজনৈতিক দলের রাজ্য সভাপতি তিনি বলছেন যে আমাদের দলের মধ্যে এই ধরনের অভ্যাস রয়েছে, আমরা মেরামতি করব, সেটা কি এক ধরনের আয়নার চোখে মুখ দেখা নয়? না, এটা হলো কি যে ভাবের ঘরে চুরি করার মতো কথা হয়ে যাচ্ছে। উনি যদি জানেনই যে ওনার দলে এরকম হচ্ছে, তাহলে তো ওনারই ব্যবস্থা নিতে হবে। এখনো পর্যন্ত তো কোনো ব্যবস্থা নিয়ে আমার চোখে পড়েছে কি আপনাদের? আমার তো চোখে পড়েনি যে ওনারা কোনো ব্যবস্থা নেওয়ার কথাই কিন্তু বলেছেন বৈশ্বনাথবাবু। ঠিক আছে, উনি বলেছেন, দেখা যাক কি হয়। এরকম ভাবে বলেই তো সবাই নিজের দায়িত্ব হারাতে পারে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। তোলাবাজি নিয়ে গত বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী জনতার দরবারে হাজির হয়েছিলেন যাদবপুরের সন্তোষপুরের এক বিধবা। যাদবপুর এলাকার সন্তোষপুর এলাকার একজন বিধবা তার দোকান দখলের অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। কি বলেছিলেন তিনি, আপনাদের সামনে। হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি তো আর কাঠের দোকান করতে পারি না। আমি একটা মেয়ে মানুষ, আমি ওই রেডিমেড ভ্যারাইটি সাইনবোর্ড দিয়ে আমি ওই ভ্যারাইটি জামা কাপড় বিক্রি করি। আমার কারেন্ট কেটে দিয়েছে, লাইন কেটে দিয়েছে ওই সবরী দিদির লোকেরা। ওনারা টিএমসির লোক, সারা বছর জানি টিএমসির লোক, কিন্তু সবরীদি তাদেরই সাপোর্ট করছে। দখল করার পর আমি দৌড়ে সবরীদির কাছে গেছিলাম, সবরী মুখার্জির কাছে, ওনার বিধায়িকা, ওনার কাছে আমি গেছি। দিদি, আমার ঘর দখল করে হয়ে গেল, বিজেপির পতাকা লাগাই দিয়েছে, বড় বড় করে পতাকা, বিজেপির পতাকা। দিদি, আপনারা এরকম টিএমসির
সরকারের থেকে আমরা অনেক অত্যাচার হয়েছি, আমার মেয়ে আমি। আবার আপনারাও এরকম আমার দখল করে নিলেন, আমার দোকানে টিএমসির বিজেপির পতাকা লাগানো। তখন বলে কি একটা ঘর হয়ে নিয়ে এসে তো কী হয়েছে, তোমার তো আরেকটা আছে। আমি বলছি ওইটা তো আমার না, ওইটা ভাড়া। অয়ন পাল আর রাজা রায় ওরা দুজনে আমার সঙ্গে হাসি কৌতুক করছে। ওরা খাবারের দোকান দিয়ে আমার সাইনবোর্ড ফেলে দিয়ে নতুন সাইনবোর্ড লাগাচ্ছে খাবারের দোকান। এটা করেছে ওই যে যেখানে ওখানে থাকে হাবুল দাস, অয়ন দাস, কুট্টি মদক। তৃণমূলের লোক। সেইটাই কিছু একটা ব্যাপার আছে নিশ্চয়ই। সর্বরীর নেতৃত্বে ওরা এসব করছে। আমাকে মেরেছে, আমাকে পিঠে করেছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, চুল ছেড়েছে। আমার 144 আছে। জনতার দরবারে এসেছি আমি শুভেন্দুদার কাছে, আমি সুবিচার পাওয়ার আশায়। আমি মনে করি যে আমি নিশ্চয়ই শুভেন্দুদা আমার দোকান ঘরটা আমাকে পাইয়ে দেবে। এবার মালদার রতুয়ায় দেবোত্তর সম্পত্তি ও সরকারি জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। মালতীপুরের বিধায়কের বিরুদ্ধে জোড়া এফআইআর। রতুয়ার বাসিন্দা শকুন্তলা ঘোষ নামে এক মহিলার দাবি তাদের একটি 80 শতক দেবোত্তর সম্পত্তি রয়েছে, তার মধ্যে 60 শতক জমি দখল করেছেন আব্দুর রহিম বক্সি সহ 8 জন। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। 15 সাল থেকে শুরু হয়েছে এবং 15 সাল থেকে তারা যেহেতু তৎকালীন তৃণমূল পার্টির ক্যাডার ছিল, তারাই এই জমিগুলো দখল করেছে। দেবোত্তর সম্পত্তির পাশাপাশি সেচ দপ্তরের জমি দখলেও অভিযুক্ত আব্দুর রহিম বক্সি। সরকারি জায়গায় স্কুল ও এনজিও করেছেন বিধায়ক। সেচ দপ্তরের জমি মালতীপুরের বিধায়ক তৃণমূলের সভাপতি রহিম বক্সি তিনি একটা জালিয়াতি করে দলিল বানিয়ে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছে। আমরা অভিযোগ দায়ের করেছি আব্দুর রহিম বক্সি, তার স্ত্রী আয়েশা বিবি, তার 2 ছেলে রেজাউল করিম, সামিউল করিম এবং চিরঞ্জীব মিশ্র। যে চিরঞ্জীব মিশ্র তৃণমূলের সরকারি কর্মচারী সমিতির জেলা সভাপতি, সেচ দপ্তরের কর্মচারী। তবে এই জমি দখলের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন কালীঘাট তৃণমূলের নেতা আব্দুর রহিম বক্সি। শুনুন। উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সদানন্দ পাণ্ডে যেহেতু আমার সাথে কাল আরএসপি করতো, আমি আরএসপিটা ছেড়ে দিয়েছিলাম ওর সাথে। পরিকল্পিতভাবে সেটা হয়তো আমাকে আক্রমণ করে একটা চেষ্টা করছে, সুযোগ বুঝে নিয়ে। আর দ্বিতীয় যে মামলাটা কথা বলা হচ্ছে যে দেবোত্তর সম্পত্তির, আমি সে সম্পত্তি জবরদস্ত দখল করে নিয়েছি, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কিছু বুঝতে পারছি না কি উদ্দেশ্যে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমি জানি না। সরকারি জমি দখল হলে যে কোনো মূল্যে তা পুনরুদ্ধার করা হবে, কড়া বার্তা সেচ প্রতিমন্ত্রী জুয়েল। জেলা সভাপতি হওয়ার পর যেভাবে তিনি সরকারি সম্পত্তি ইরিগেশনের দপ্তরের তিনি নাকি দখল করে রেখেছেন, যত বড় মস্তানি হোক না কেন সরকারি সম্পত্তি যদি কেউ একর করে থাকে, দখল করে থাকে, সেটা সরকারিভাবে সরকারি কাজ করবে। মালদাতে যত সরকারি জমি সে কেউ যদি দখল করে থাকে, সেই জমিটাও কিন্তু আমরা ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। দলিত সাফাই কর্মী দম্পতিকে পার্টি অফিসে আটকে রেখে মারধর, জাত তুলে গালাগাল। অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার ডান হাত তৃণমূল নেতা অমরদীপ সাহার বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ। বিচারাধীন বিষয়, মন্তব্য নয়। টিভি9 বাংলাকে প্রতিক্রিয়া কৃষ্ণেন্দু নারায়ণের। চড়া সুদে 30,000 টাকা নিয়েছিল পুরসভার সাফাই কর্মী। অভিযোগ তাই নিয়ে কৃষ্ণেন্দুর রোষে পড়েন তিনি। আটকে রেখে মারধরের সঙ্গে পুরসভার ঘরে থুতু মোছার অভিযোগ উঠেছে। হতাশায় অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি স্থানীয়দের। পুলিশের অভিযোগের পরেও মেলেনি নিস্তার। দলিত শ্রমিককে লাগাতার হুমকির অভিযোগ উঠেছে কৃষ্ণেন্দুর বিরুদ্ধে। প্রথমে আমার বড় 30,000 টাকা নেয়, নেওয়ার পরে অমরদীপ সাহার কাছে দিয়ে নিয়ে পার মাসে 3,000 টাকা করে সুদ দিয়ে থাকে।
আমার বর অসুস্থ হওয়ার পরে টাকাটা দিতে পারে না, তখন আমার বরকে নিয়ে যেয়ে মারধর করে। আমি খবরটা শুনে ছুটে যাই, দিয়ে আমাকেও ঘরে ঢুকিয়ে 2-3 থাপ্পড় মারে। মারার পরে হাত পা জোর করে আমরা চলে আসি। আমার বর যখন রাত্রে অন্ধকারে ছিল না, আমার বর ওষুধ আনতে যায়, দিয়ে আমাকে তুলে নিয়ে যায় অমরদীপ সাহা জোর করে। হ্যাঁ, তোমার বর আসবে, টাকা দিবে, তারপরে যাবা। আমাদেরকে ছোটো দাঁত, আমরা সুইপার, আমাদেরকে এভাবে করে গাল দেয় ঝাঁপ তুলে। ফের আমার বরকে উঠিয়ে নিয়ে যেয়ে মারধর করে। দিয়ে তারপরে আমরা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে যাই, যে কাকু একটা সমাধান করে দেন। উনি কোনো কথা শুনেননি। আমাকে যখন তুলে নিয়ে চলে যায়, তার 2-3 দিন পরে ওই অ্যাসিড খেলে। কেন? এগুলো সহ্য না করতে পেরে, মানে চাপ মারধর। হ্যাঁ, মা ধরে চলে, ভাবছে বেঁচে থাকলে আমার বউ বাচ্চাও মার খাবে ওর জন্য। চেয়ারম্যানের রোষে দলিত সাফাই কর্মী, শুনলেন তাদের অভিযোগ স্পষ্ট, আপনারা শুনলেন। তাদেরকে পার্টি অফিসে আটকে রেখে মারধর, জাত তুলে গালাগাল। অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার ডান হাত তৃণমূল নেতা অপরদীপ সাহার বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ। বিচারাধীন বিষয় তাই মন্তব্য নয়। টিভি9 বাংলাকে প্রতিক্রিয়া কৃষ্ণেন্দু নারায়ণের। চড়া সুদে 30,000 টাকা নিয়েছিল পুরসভার সাফাই কর্মী। অভিযোগ তাই নিয়েই কৃষ্ণেন্দুর রোষে পড়েন তিনি। আটকে রেখে মারধরের সঙ্গে পুরসভার ঘরে থুতু মোচানোর অভিযোগ উঠেছে। হতাশায় অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি স্থানীয়দের। বেশ কয়েকটি কমপ্লেন এমএলএ হিসাবে আমি আইসি এবং পুলিশ সুপারকে বলেছি, এই তদন্তে যেন কোনো গাফিলতি না হয়, তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়া। আমি তো আর কারো গায়ে মাথায় নিয়ে ডিম মারতে পারবো না, আর কারো বিরুদ্ধে গুন্ডা লেলিয়ে দিতে পারবো না। এটা আমার পার্টিরও নীতি না, এটা আমারও নীতি না। আইনগতভাবে যা ব্যবস্থা হওয়ার সম্পূর্ণটাই হবে। মানুষ ভরসা রেখে দেখুক, কোথাও কোনো গাফিলতি হবে না, সেদিকে আমার নজর আছে। বিধায়ক বলছেন যে ভরসা রাখার জন্য এবং কোথাও কোনো গাফিলতি হবে না, কিন্তু যে অভিযোগ উঠছে তা তো মারাত্মক। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, দলিত সাফাই কর্মী দম্পতিকে তাদেরকে পার্টি অফিসে আটকে রেখে মারধর করা হয়, এই অভিযোগ। এবং তার ডান হাত তৃণমূল নেতা অমরদীপ সাহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, চড়া সুদে 30,000 টাকা নিয়েছিল পুরসভার সেই সাফাই কর্মী। আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছে, সুব্রতোষের সঙ্গে একবার কথা বলি। সুব্রতোষের থেকে একবার জানার চেষ্টা করবো যে তারপরে ঠিক কি হলো। মানে চড়া সুদে 30,000 টাকা নিয়েছিল পুরসভার সাফাই কর্মী, কিন্তু এভাবে তাদেরকে মারধর করা হলো কেন, আটকে রাখা হলো কেন? দেখো, মূলত তারা 30,000 টাকা নিয়েছিল এই সাফাই কর্মী, এবং তারপরে সে তার বিনিময়ে কিন্তু চড়া সুদে তারা নিয়মিতভাবে টাকাও দিয়ে এসেছে। এবং এই পরিবারের অভিযোগ যে এরা কিন্তু মোদ্দা টাকা মানে সুদ সহ শোধ করে দিয়েছে, তারপরেও নাকি তাকে দাবি করা হয় যে তার সেই টাকা শোধ হয়নি। এরপরে নানান রকমভাবে তাদের উপর নির্যাতন করা হয়। অভিযোগ তাকে তুলে নিয়ে এসে একাধিকবার আটকে রেখে মারধর করা হয়। এরপরেও তার স্ত্রীকে অপহরণ করা হয় এবং তুলে নিয়ে গিয়ে একটি জায়গাতে আটকে রাখা হয়, মধ্যরাত্রি অবধি তাকেও মারধর করা হয়। এরপরে সেই মানে সাফাই কর্মী তিনি নিজে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, এবং তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার এতটাই যে তাকে কলকাতায় নিয়ে গিয়ে পিজিতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে হয়। এরপরে বহুবার তিনি থানাতে বা বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গেছেন, কিন্তু তার পরিবারকে ওপর এতটাই চাপ তৈরি করা হয়। এবং সেখানে মূলত এই অমরদীপ সাহা রীতিমতো এই এলাকায়, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মালদা শহরে, রীতিমতো তার ত্রাস। এই কিছুদিন থেকে তার সম্পর্কে আতঙ্কটা কমেছে মানুষের, এবং খুব স্বাভাবিকভাবে নতুন করে একাধিক অভিযোগ জমা পড়ছে। এবং যেটা অভিযোগ যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজারের পুরসভার বললে সুব্রত, সে জায়গার ত্রাস, তার বিরুদ্ধে এক নয় একাধিক অভিযোগ, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? এই মুহূর্তে অমরদীপ সাহা কিন্তু পলাতক, পুলিশ তাই অন্তত জানাচ্ছে, এবং সেখান থেকে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ইংরেজবাজারের পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠছে এই আশ্রয় দেওয়া অমরদীপকে এবং তাকে বিভিন্নভাবে সাহায্য করা। শুধু তাই নয়, এই দলিত পরিবারকে, দলিত দম্পতিকে নানান রকমভাবে হ্যারাস করা, তাকে গালিগালাজ করা। শুধু এমনকি তার অভিযোগ উইথড্র করে নেওয়ার জন্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার নিজের ব্যক্তিগত
ব্যক্তিগত যে দলীয় কার্যালয় রয়েছে তৃণমূলের, সেখানে তাদেরকে দীর্ঘ সময় আটকে রাখা, এই সমস্ত অভিযোগগুলো তারা করছেন এবং পুরো নির্দিষ্ট ধারায় ইতিমধ্যেই কিন্তু পুলিশ মামলা শুরু করেছে এবং তার যাবতীয় নজর রাখো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যার বিরুদ্ধে অভিযোগ, তার কি বক্তব্য? সাবজুডিস আমি কিছু বলবো না, এটা সাবজুডিস ম্যাটার। সাবজুডিস আমি কিছু বলবো না, এটা সাবজুডিস ম্যাটার। ফুল অ্যান্ড ফাইনালের এই সেগমেন্টে এবার কথা বলবো টুলুকে নিয়ে। এই টুলু কিভাবে রোড সম্রাট হয়ে উঠেছিল বলবো আপনাদের। সত্যি এক প্রকার দুর্নীতির মিনারে টুলু। তার গোপন মিনারে দিনের পর দিন কি তিনি জমিয়ে রেখেছিলেন বা রাখতেন বা এখনো রাখছেন কিনা জানা নেই। আপনাদের ডিটেলে বলি, পাথর মাফিয়া টুলু মণ্ডল, তার শেষ কথা ছিল রাস্তা তৈরির টেন্ডারেও। একটি দুটি নয়, 84টি রাস্তার টেন্ডার ছিল এই টুলুর পকেটে। এক বছরেই 84টি রাস্তা তৈরির বরাত পেয়েছিল টুলু। পূর্ত দপ্তর, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় রোড সম্রাট নামে পরিচিত ছিল টুলু। বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ডের রাস্তা তৈরি বরাত যেত এই টুলুর কাছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর সড়ক যোজনার টেন্ডারের প্রায় সবটাই টুলু ও তার অনুগামীদের দখলে ছিল। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের নিউজ রুম থেকে। তন্ময়, আমি একটা বিষয় জানতে চাইবো, এটা তো সামান্য একটা বিষয় যে এই যে টুলু মণ্ডল, সে এক বছরে এই এতগুলো টেন্ডার সেই পেয়ে গেল, বারবার পেয়ে গেল, এ তো বিরাট কোনো বদান্যতা না থাকলে জোটে না। তাহলে কি এটা পূর্ববর্তী সরকারের বিরাট বদান্যতায় টুলু মণ্ডলের এই বিরাট সাম্রাজ্য, টুলু সম্রাট, রোড সম্রাট হয়ে ওঠা? দেখো, একেবারেই তাই। কারণ আজকে বীরভূম জেলা পরিষদের, বীরভূম জেলা প্রশাসনের একাধিক বলা চলে কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এই বিষয়টা নিয়ে। তাদের মত হচ্ছে দুখানা। একটা হচ্ছে রাজনৈতিক ছত্রছায়া রয়েছে, অর্থাৎ আগের সরকারের যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বলো, মাথায় হাত বলো, যাই বলো না কেন, বা কোনো বড় নেতার এজেন্ট, জেলার কোনো বড় নেতার এজেন্ট, সেখান থেকে যেমন একটা সুবিধে পেয়ে যাওয়া, অন্যদিকে সরকারি যে নিয়ম কানুন রয়েছে, অর্থাৎ টেন্ডার যখন হচ্ছে কোনো রাস্তার, একাধিক কোম্পানির নামে তিনি সেই বিডে অংশ নিতেন এবং সেখানে সবচেয়ে কম রেট এই টুলু মণ্ডল এবং তার কোম্পানি সেই রাস্তা তৈরির বরাত পাওয়ার জন্য বা রাস্তা মেরামতির বরাত পাওয়ার জন্য সেই বিডে অংশ নিয়ে সেখানেই সেই টেন্ডারটা জমা দিত। যার ফলে অন্য ঠিকাদাররা এক প্রকার এই বিডের লড়াইতে তারা ছিটকে চলে যেতেন। কারণ কি না, তুমি দেখো, গতকালই আমাদের প্রতিনিধি সুজয় পাল এক্সক্লুসিভ গত পরশুদিন থেকে যেটা দেখাচ্ছিল যে এমএসপি, এই কোর্ট গাড়ি, প্রচুর ডাম্পার ট্রাক এই টুলু মণ্ডল কিনেছে তার মালিকানাধীন। এক। দুই, পাথর খাদান, তার বিস্তীর্ণ অংশের মালিকানা রয়েছে এই টুলু মণ্ডল এবং তার সংস্থা, তার কোম্পানিগুলো। তিন, বালি, সেখানেও বালি স্ট্যাক করে রেখে দেওয়া, বালির স্তূপাকৃতি করে রেখে দেওয়া, বালির ব্যবসা, সেটাও রয়েছে টুলুর যে নবরত্ন বা দশাবতার বলি যারা রয়েছে তার সহযোগী তাদের। ফলে বালি এবং পাথর তার নিজের প্রোডাকশন, অত্যন্ত কম খরচে অন্য ঠিকাদারদের সেগুলো কিনতে হবে, টুলু সেটা নিজেই দিচ্ছে। টুলুর কাছ থেকে যাদের কিনতে হয় অন্য ঠিকাদারদের, সেখানে টুলু মণ্ডল নিজেই এগুলো সাপ্লাই দিচ্ছে। ফলে তার কোম্পানি সবচেয়ে কম রেটে বিড করত। ফলে বিডের লড়াইতেও একদিকে রাজনৈতিক প্রভাব, অন্যদিকে টেন্ডারের যে লড়াই, সেখান থেকে বাকি ঠিকাদাররা ছিটকে চলে যেত। ফলে প্রায় একাধিপত্য বলতে পারো গোটা বীরভূম জেলা। বীরভূম জেলার পরে হচ্ছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড লাগোয়া যত বড় রাস্তা রয়েছে, অর্থাৎ একেবারে হাই রোড যেগুলোকে আমরা বলি, তার সঙ্গে প্রধানমন্ত্রী সড়ক যোজনা PMSY যে প্রকল্প, তার প্রায় পুরোটাই করায়ত্ত করে নিয়েছিল টুলু এবং টুলুর সংস্থা এবং টুলুর সহযোগীরা। ফলে রোড সম্রাট বলো, রোড মাফিয়া বলো, যে নামই তুমি অভিহিত করো না কেন, টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের যে সমস্ত সহযোগীরা রয়েছে এবং টুলু মণ্ডলের নিজস্ব মালিকানাধীন যে সংস্থা, তারাই একটা বছরে, ভাবো তুমি, সংখ্যাটা আমাদের কাছে রয়েছে এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে 84টি মেন রোডের টেন্ডার এই টুলুর হাতে। সেই কাগজ আমাদের হাতে রয়েছে, সেই ডকুমেন্টস আমাদের হাতে রয়েছে। তাহলেই প্রশ্ন উঠছে, বিপুল পরিমাণ রাস্তা, অর্থাৎ একটা জেলা বা 3টে জেলার এত রাস্তার বরাত একজন ব্যক্তি পায় কি করে? সেখানেই কিন্তু একদম বলা চলে প্রশাসনের অন্দরমহল এ নিয়ে প্রশ্ন রয়েছে, এ নিয়ে বিতর্ক রয়েছে। ধন্যবাদ তন্ময়। রোড সম্রাট টুলু, তার কথায় পাথর মাফিয়া টুলু মণ্ডল, তিনি শেষ কথা বলতেন যাবতীয় টেন্ডারে। দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেসের জমানায় দুর্নীতির এক প্রকার সম্রাট হয়ে উঠছিলেন এই টুলু মণ্ডল। গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সম্পর্কিত আপনাদের শোনাবো।
সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে, এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। একদিনের একটা ইনসিডেন্ট নয়, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। 5-7 বছর ধরে হয়েছে, এবং যারা সরকারে ছিলেন লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বেচারি পুলিশকে, বেচারি ডিএমকে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না তো, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশন না নেবে, আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ। বিদেশে পালিয়েছে নাজিমউদ্দিন ওরফে টুলু, কিন্তু আরো একবার মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ গিয়ে পৌঁছেছে। এই মুহূর্তে তল্লাশি চলছে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে হিমাদ্রি, সরাসরি হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, থেকে জানবো এই মুহূর্তে ঠিক কি চলছে। হিমাদ্রি, দেখো, একেবারে আমরা দেখেছিলাম যে এই মিনার মণ্ডলের বাড়ি থেকেই কিন্তু গত 2 থেকে 3 দিন আগে কিন্তু 28 কোটি 50 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল, প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। এবার আজ সকালে ফের এই মিনার মণ্ডলের যে সিল করে দেওয়া বাড়ি, সেই বাড়িতে কিন্তু গিয়ে উপস্থিত হয় পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে পুলিশের মোহাম্মদবাজার থানার পুলিশ। এই মোহাম্মদবাজার থানার পুলিশ কিন্তু বাড়িতে বিভিন্ন নথি সেখান থেকে নিয়ে আসে, খতিয়ে দেখে যেগুলি তাদের কাছে ছিল সেই নথি অনুযায়ী বাড়িতে যে সমস্ত রাখা রয়েছে সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা। পাশাপাশি মেন যেটা করতে গিয়েছিল পুলিশ, ওই যে মিনার মণ্ডলের বাড়ি, সেই বাড়ির যে ছক, অর্থাৎ পঞ্চায়েত থেকে যেই বাড়ির ছক দেওয়া হয়েছিল সেটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা, ওই বাড়ির যে কনস্ট্রাকশন হয়েছে সেই কনস্ট্রাকশনের লিগেল যে পেপার, সেই পেপারের সাথে পঞ্চায়েতের যে নথি রয়েছে সেই নথি মিলছে কিনা, মূলত এই বিষয়টাকে দেখতে গিয়েছিল। কারণ যেখান থেকে এই টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সোনার পাহাড় উদ্ধার হয়েছে, এত কেজি সোনা উদ্ধার হয়েছে, যেই বাড়িতে লোকানো ছিল সেই বাড়ির পেপার ঠিক রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন, এমনটাই কিন্তু মনে করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আর সে কারণেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আজ বাড়ির যে স্কেচ, সেই স্কেচ কিন্তু করা হলো। প্রায় 30 থেকে 45 মিনিট কিন্তু ওই বাড়িতে পুলিশের আধিকারিকরা এবং মোহাম্মদবাজার থানার পুলিশ ছিলেন। তারপর সেখানে সেই বাড়ি আবার পুনরায় সিল করে দেওয়া হয় এবং সেখান থেকে পুলিশ এই মুহূর্তে মিনার মণ্ডলের বাড়ি ছেড়েছে। তবে এটাই যে শেষবার সেটা নয়, পুলিশ সূত্রে জানা গিয়েছে যদি প্রয়োজন পড়ে তাহলে মিনার মণ্ডলের বাড়িতে আবারও পুলিশ আধিকারিকদের নিয়ে সেখানে যাবে এবং যাবতীয় যা নথি বা তথ্য যেগুলো সংগ্রহ করা প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে সেগুলো আবারও সংগ্রহ করা হবে। নজর থাকবে হিমাদ্রি, নজর রাখো, তোমায় ধন্যবাদ। কিন্তু আমরা ছবিগুলো দেখাবো। গতকাল সন্ধ্যেবেলা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টুলুর বিভিন্ন বাড়িতে, তার পাশাপাশি তার দাদার বাড়ি, তার ভাগ্নের বাড়ি, আপেল মণ্ডলের বাড়ি, সমস্ত জায়গায় পৌঁছে গেছিল তদন্তকারীরা। এবং আপনাদেরকে আরো একবার সেই সব ছবিগুলো দেখাচ্ছি টুলুর বিলাসবহুল প্রাসাদ, সেই প্রাসাদের ছবি, শিউরি, দেউচায়, সেই ছবি যেমন দেখছেন, তার পাশাপাশি টুলুর দাদার বাড়ি দেখছেন, যে বাড়ির ওপরে দেখেছিলেন আপনারা অবসর নাম লেখা। শিউরিতে সেই বাড়ি, বিলাসবহুল বাড়ির ছবি দেখছেন। টুলুর ম্যানেজারের গাড়ি, বাড়ি, সেই ছবিটাও দেখছেন। সমস্ত ছবি আরো একবার, টুলুর সাম্রাজ্যের ছবি আরো একবার আপনাদের সামনে। আর একটা খবর দিয়ে এই মুহূর্তে পাথর খাদানে পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্তে এবার ইডি। টাকা সোনা মিলিয়ে বাজেয়াপ্ত টুলুর 144 কোটির সম্পত্তি। দুর্নীতির শিকড়ের খোঁজে এবার তদন্তভার নিতে পারে ইডি, এমনটাই জানা যাচ্ছে। সুজয় থেকে জানবো আর ডিটেলসটা। সুজয়, দেখো, হিমশৈলের চূড়া মাত্র এখন অব্দি প্রায় 150 কোটি টাকার হদিশ পাওয়া গেছে, কিন্তু এই অঙ্ক কয়েক গুণ বাড়বে তেমনটাই তদন্তকারীদের বক্তব্য। আর সেই কারণেই যেহেতু কোটি কোটি টাকার দুর্নীতি এবং এর সঙ্গে বিদেশ যোগ থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে ইডি এই মামলার, অর্থাৎ এই শেখ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত করতে নামতে চায়। ইডি মনে করছে যে এই বিপুল অঙ্কের দুর্নীতির টাকা সেটা বিদেশে পাচার করা হয়ে থাকতে পারে, সেগুলো সোনাতে কনভার্ট করা হয়ে থাকতে পারে। তাই এই বিপুল সম্পত্তির টাকা, রাজস্ব ফাঁকি দেওয়া বা রাজস্ব চুরি করার যে টাকা, সেই টাকা এই শেখ নিজামুদ্দিন কোথায় পাঠিয়েছে, কোথায় লুকিয়ে রেখেছে,
কোন কোন ব্যবসা বা কোন কোন ভুয়ো সংস্থার নামে সেগুলোকে কালো টাকা সাদা করা হয়েছে সেটা তদন্ত করা হোক। ইতিমধ্যেই নিজেদের ইডি দপ্তরে আলোচনা হয়েছে তদন্তভার নেওয়া নিয়ে, যদিও এখনো রাজ্য পুলিশের কাছে তারা এফআইআর বা অন্য তথ্য চায়নি। দিল্লি থেকে সবুজ সংকেত এলেই তারা রাজ্য পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য চাইবে, তেমনটাই সূত্র মারফত খবর। নজর রাখো। ধন্যবাদ। অন্যদিকে আরো একটা আপডেট আপনাদের দিই। গোসাবায় বালি পাচারের একটা বিরাট চক্রের পর্দা ফাঁস হয়ে গিয়েছে। মাঝ নদীতে পুলিশের অতর্কিত হানা, একেবারে আচমকা এই হানা। 5টি বালি বোঝাই নৌকা এবং এই নৌকা সমেত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীপুর ফিশারি ঘাটে অভিযান চালায় গোসাবা থানার পুলিশ। মাঝ নদীতে এই 5টি সাদা বালি বোঝাই নৌকা আটক করে পুলিশ। ধৃতদের কাছে বালি পরিবহনের কোনো বৈধ নথিপত্র ছিল না বলে জানা যাচ্ছে। দেবব্রত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেবব্রত, যেটা জানা যাচ্ছে যে ধৃত মানে যাদেরকে পকড়াও করা হয়েছে, প্রথমত এদের পরিচয় জানতে চাইবো এবং এদের কাছে কোনো বালি পরিবহনের কোনো বৈধ নথিপত্র ছিল না, তার মানে অবৈধ পাচার হচ্ছিল নিশ্চয়ই। দেখো, একদমই তাই। এই 5 জনকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রত্যেকে বাসন্তী থানার অন্তর্গত, এদের মানে বাড়ি এদের প্রত্যেকের। এবং এই 5 জন স্থানীয় একটি বিড়লাসে কর্মরত এবং অবৈধভাবে তারা এই গোসাবা থেকে বিদ্যাধরী নদী থেকে বালি তুলে তারা অবৈধভাবে সেই বালি তারা বিক্রি করবে, এমনটাই কিন্তু অভিযোগ ছিল। এবং গোসাবা থানার পুলিশ তাদেরকে আটক করে এবং পরবর্তীতে বৈধ নথি না থাকার জন্য তাদেরকে গ্রেপ্তার করে। এবং পুলিশ তাদের বিরুদ্ধে কিন্তু যে খনি এবং খনিজ আইন 1957 সালের 21 নম্বর ধারায় তাদের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করেছে। এবং এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত আছে, মূলত এই বালি কোথায় পার হতো, শুধুমাত্র গোসাবা নয়, বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন বাসন্তী, ক্যানিং একাধিক ব্লকে কিন্তু এই সাদা বালি সুন্দরবনের বাস্তুতন্ত্রকে কার্যত ধ্বংস করে এই বালি পাচারের একাধিক অভিযোগ কিন্তু আছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে, এমনটাই কিন্তু সূত্রের খবর। ধন্যবাদ দেবব্রত। আমাদের সরকারের জিরো টলারেন্স যে নীতি, তার উপরে ভিত্তি করে পুলিশদের যেভাবে হাত খুলে দেওয়া হয়েছে, তাদের প্রশাসনকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তার জন্য সাদাবালি পাচার চক্রের পাণ্ডাদের গ্রেপ্তার করেছে গোসাবা থানার পুলিশ। এই পশ্চিমবঙ্গে দুর্নীতি আর চলবে না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যারা দুর্নীতির জালে নিজেদেরকে জড়িয়ে রেখেছিল তাদের দিন শেষ। স্বচ্ছ প্রশাসন চলবে, মানুষের জন্য প্রশাসন চলবে। ক্যানিংয়ের নদীর চর, গোসাবা নদীর চর থেকে বা নদী বক্ষ থেকে যেভাবে বালি পাচার করে বিভিন্ন জায়গায় অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, এই র্যাকেটটা দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু এই র্যাকেটের মাথা কারা? যারা নতুন সরকারের সময়ও এই কাজ করবার সাহস দেখাচ্ছে বা সাহস পাচ্ছে, এই র্যাকেটের মাথাগুলোকে ধরতে হবে। না হলে সুন্দরবনের পরিবেশ, সুন্দরবনের স্বকীয়তা, নদীর বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র নষ্ট হবে। ইতিমধ্যেই নতুন সরকারকে দায়িত্ব নিতে হবে যে এই র্যাকেটের মাথাগুলো খুঁজে বের করা, র্যাকেটকে খুঁজে বের করা, না হলে পশ্চিমবঙ্গ, সুন্দরবন সবটাই ধ্বংস হবে। দেখুন, এই বদলের বাংলায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু বারবার বলেছেন যে বালি মাফিয়ারা পার পাবে না। বাদুড়িয়া ইছামতি নদীর তারাগুনিয়া ঘাট থেকে নৌকা, ট্রাক্টর সমেত 8 বালি পাচারকারীকে গ্রেফতার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের এই অভিযান। একটু ডিটেইলে জানবো, আমার সহকর্মী নূর আলম রয়েছেন। নূর, আমি জানতে চাইবো যে কিভাবে এই অভিযান পুলিশ করলো এবং কিভাবে এদেরকে পাকড়াও করা হয়েছে, এদের উদ্দেশ্য কি ছিল? দেখো শুভজিৎ, বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কিন্তু পুলিশের। বাদুড়িয়ার ইছামতি নদীর উপর যে তারাগনিয়া ঘাট রয়েছে বা পাশাপাশি বিভিন্ন এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকা থেকে কিন্তু একেবারে অবৈধভাবে ইছামতি নদী থেকে বালি কেটে কিন্তু যারা বালি মাফিয়ার সঙ্গে যুক্ত বা বালি পাচার চক্রের সঙ্গে যুক্ত, তারা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্রি করতো। একেবারে বাদুড়িয়া থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে এই সমস্ত এলাকায় তারা হানা দেয়। হানা দেবার পরে কিন্তু এই বালি পাচার চক্রের সঙ্গে জড়িত 8 জনকে গ্রেপ্তার করে। পাশাপাশি বালি পাচার করার জন্য যে সমস্ত সামগ্রী, সেই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি 6টি ইঞ্জিন চালিত বড় নৌকা বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তাদেরকে জানার চেষ্টা করছে পুলিশ। এই চক্রের বড় মাথা তাদেরকে ধরার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত বিভিন্ন সময় দেখেছি রাজ্যে পালাবদল হতে কিন্তু এই সমস্ত বালি মাফিয়া থেকে শুরু করে এদেরকে দমন করার প্রয়াস চলছে, এগুলো তারই একটা পদক্ষেপ। ধন্যবাদ নূর। প্রায় 2 দশক পর কলকাতায় তসলিমা নাসরিন আজ রবীন্দ্র সদনে বই প্রকাশ অনুষ্ঠানে থাকবেন বিতর্কিত লেখিকা।
কলকাতায় ফেরা বাক স্বাধীনতার জয়, রাজ্যের নতুন সরকারকে ধন্যবাদ জানিয়ে টিভি9 বাংলাকে বললেন তাসলিমা নাসরিন। এ জীবনে আর বাংলাদেশ ফিরতে পারবো বলে মনে হয় না, নিজের দেশে না ফেরার কষ্ট পূরণ করতে পারে এবার বাংলা। মাঝখানে 20টা বছর পার হয়ে গেছে, তারপরে আবার তার প্রিয় শহর কলকাতাতে এসেছেন তাসলিমা নাসরিন। টিভি9 বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই যে দীর্ঘ 20 বছর, মানে এই বছর হলে 20 বছরই, এই যে দীর্ঘ 20 বছর, কোথাও কি মনের মধ্যে হঠাৎ করে পুরনো দিনগুলো ভেসে ভেসে আসছিল যখন আপনি এয়ারপোর্ট থেকে কলকাতায় আসছেন? হ্যাঁ, নিশ্চয়ই। তো এই কলকাতাকে তো ভালোবেসে আমি এখানে থাকতে এসেছিলাম। আমি যখন ইউরোপে ছিলাম, ইউরোপে সব কিছু ছেড়ে আমি এখানে এসেছিলাম শুধু প্রাণের টানে, বাংলা ভাষার টানে। কারণ আমি বাংলা ভাষার লেখক, বাংলা ভাষায় কথা বলি এবং এই বাংলা পরিবেশেই থাকতে চেয়েছিলাম। তো যখন ফিরছিলাম মনে হচ্ছিল যে আমি তো এক বাংলায় ফিরতে পারি না, ওখানে বোধহয় ফেরা আমার জীবনেও এই জীবনে সম্ভব হবে না। কিন্তু অনেক ওই কষ্টটা, আমার নিজের দেশে না ফেরার কষ্টটা অনেকটাই লাঘব হয় যখন আমি পশ্চিমবঙ্গে থাকি। অন্তত এক বাংলার এক পাশে তো আমি ফিরেছি, তো ওই কষ্টটা দূর হয় অনেকটা। তো আজকে ওরকম মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল দেশে ফিরছি। নিজের দেশে তো ফিরতে পারবো না, এটাকেই নিজের দেশ ভেবেছিলাম। তো এখানেও তো 19 বছর আসতে দেয়নি কেউ, তাই এখন আজকে এসে আমার কাছে মনে হয়েছে আমি দেশে ফিরেছি। আমাদের এখানের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেটাই কি কোথাও সাহায্য করেছে আপনাকে কলকাতায় আবার ফেরাতে? আমার মনে হয়, কারণ এর আগের সরকারের সময় তো আমি ফিরতে পারিনি, চেষ্টা করাও হয়েছে। আমি খোলা চিঠি লিখেছি, আর যে অর্গানাইজেশন আমাকে এখানে এনেছে তারাও চেষ্টা করেছিল যে নিরাপত্তা পাওয়া যায় কিনা, কিন্তু পাওয়া যায়নি, সেজন্য আসতে পারিনি। তো এইবার আসতে পেরেছি, নিশ্চয়ই এটা বাক স্বাধীনতার জয় হয়েছে, মত প্রকাশের অধিকারের জয় হয়েছে, এবং এটা যেন দীর্ঘস্থায়ী হয়, অথবা এটা যেন সবার জন্য হয়, শুধু আমার জন্য নয়, আর সব লেখক যারা তাদের ভিন্ন মত প্রকাশ করে, আর যে লেখক মুক্তচিন্তক লেখক বা শিল্পী, তাদের যেন নিরাপত্তা থাকে, তাদের যেন কেউ কারাগারে নিক্ষেপ না করে তাদের ভিন্ন মতের জন্য, তাদের যেন কেউ নির্বাসনে না পাঠায় তাদের ভিন্ন মতের জন্য, তারা যেন নিরাপদে তাদের দেশে তাদের ভাষার মধ্যে থাকতে পারে। পশ্চিমবঙ্গে যেই দিনটাতে আপনার মনে হয়েছিল, যেই দিনটাতে আপনাকে বলা হয়েছিল কলকাতা ছেড়ে চলে যেতে, সবার আগে কার কাছে সাহায্য চেয়েছিলেন, কি মনে পড়ছে সেই দিনটা প্রথম ফোন কাকে করেছে? আমার সে মনে নেই প্রথম ফোন কাকে করেছিলাম, তবে আমার বিশ্বাস হয়নি। আমাকে বলা হয়েছিল তুমি জয়পুরে যাও কিছুদিনের জন্য, তারপর ফিরে আসবে। আসলে তো আমাকে একেবারেই তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমাকে তাড়ানো কিন্তু শুধু সেই দিন হয়নি, 22শে নভেম্বর 2007 নয়, তার অনেক আগে থেকে আমাকে বলা হচ্ছিল চলে যেতে। আমাকে এমনকি গৃহবন্দী করাও হয়েছিল যেন আমি, হ্যাঁ, তবে আমি সেই পুরনো কথা মনে করতে চাই না, দুঃখের কষ্টের কথা মনে করতে চাই না, আনন্দের কথাই ভাবতে চাই যে আমি যে ফিরে এসেছি, ফিরে আসতে পেরেছি, এটাই বাক স্বাধীনতার জয়। আজ রবীন্দ্র সদনে বই প্রকাশ অনুষ্ঠানে থাকবেন বিতর্কিত লেখিকা আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমনের থেকে একটু জানবো যে রবীন্দ্র সদনের আজকের ছবিটা কেমন, এবং তার পাশাপাশি আজকে যে অনুষ্ঠান রয়েছে বই প্রকাশ অনুষ্ঠান, সেখানে আর কারা কারা থাকতে চলেছে, কি জানা যাচ্ছে? দেখো, 2 দশক লেগে গিয়েছে তাসলিমা নাসরিনকে কলকাতায় ফিরতে। এপার বাংলায় তিনি ফিরতে পেরেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রবীন্দ্র সদনে সন্ধে 5:30টার সময় তার অনুষ্ঠান রয়েছে। আমি সরাসরি একবার রবীন্দ্র সদনের ছবিটা দেখাতে বলবো ক্যামেরা বন্ধু সুদেবকে। রবীন্দ্র সদনে আজকে তাসলিমা নাসরিন তার কবিতা পাঠ করবেন, গান গাইবেন মৌসুমী হোসেন, তার সাথে সাথে উপস্থিত থাকবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, উপস্থিত থাকবেন তথাগত রায়, স্বপন দাশগুপ্ত, শাশ্বতী ঘোষ, বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন ওসমান মল্লিক, এবং অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেখবেন মোহিত রায়। প্যারালালি তোমাকে আরেকটা ছবি দেখাই। তাসলিমা এতদিন পরে ফিরেছেন, তার নিরাপত্তায় যাতে কোথাও কোনো গাফিলতি না হয় তার জন্য অভিনব ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। এই যে নতুন গার্ডরেলগুলো তুমি দেখছো, এই গার্ডরেলগুলো দিয়ে পুরো এই রাস্তাটা কিন্তু ব্লক করে দেওয়া হবে।
তার সাথে সাথে তসলিমা যখন প্রবেশ করবেন এই মূল গেট দিয়ে, তার গাড়ি সরাসরি কিন্তু এই রবীন্দ্র সদনের সামনে এসে দাঁড়াবে এবং তিনি এখান থেকে কিন্তু প্রবেশ করবেন রবীন্দ্র সদনের মূল মঞ্চে। রবীন্দ্র সদনের আজকের যে অনুষ্ঠান সেটা একেবারেই কিন্তু আমন্ত্রণমূলক, টিকিট কেটে বা কোনো পাসের ব্যবস্থা করা হয়নি। যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারাই আসতে পারবেন এবং যাতে নিরাপত্তা বিন্দুমাত্র বিঘ্নিত না হয় তাই অনধিকার প্রবেশ থাকছে না। এবং এই চত্বরটাকে পুরোই কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে কেউ জোরপূর্বক এই রবীন্দ্র সদন চত্বরে প্রবেশ করতে না পারে। নজর থাকবে অনুষ্ঠানের দিকে। ধন্যবাদ সুমন। দেখুন, আরও একটা প্রশ্ন অনেকের মনেই জেগেছিল যে ইসকন যদি মিড ডে মিলের খাবার তৈরি করে দায়িত্ব নেয় তাহলে যারা আগে রান্না করতেন সেই রাঁধুনিদের কী হবে? আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সেই রাঁধুনিদের কাজ যাবে না। রাঁধুনির কাছ থেকে একজনও মা, দিদি, বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তাদের রান্না এবং খাবার পরিবেশনের কাজে ব্যবহার করবেন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মিড ডে মিলে সুষম আহার দেবে ইসকন। সপ্তাহে 2 দিন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পড়ুয়াদের সেদ্ধ ডিমও দেওয়া হবে। মিড ডে মিলের রাঁধুনি যে সমস্ত আমাদের দিদি এবং বোনেরা আছেন তাদের নিয়ে একটা মিছিল হয়েছিল। ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু সরকার, আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। আমি মিছিলটা দেখেছিলাম, রিয়্যাক্ট করিনি, কারণ আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক এবং জনপ্রতিনিধির জীবনে 2টো মন্ত্রকে আত্মস্থ করেছি। একটা হলো ধৈর্য, আর একটা হলো সহ্য। আমি সেই মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা, দিদি, বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে এবং যুক্ত করার শুধু নয়, আমরা তাদেরকে আগের সরকার মাত্র 2000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করে দিয়েছি। গণতন্ত্রে বিরোধীদের উপস্থিতি থাকাও দরকার। একদলীয় শাসনতন্ত্র কখনোই ভালো নয়। প্রথম থেকেই আন্ডা করে মিছিল বের করে ফেললেন। আমরা যেমন ইসকনের সাত্বিক আহারকে গ্রহণ করেছি, তার বাইরেও আমরা উড়িষ্যাতে আমাদের টিম পাঠিয়েছিলাম। সেখানে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে সপ্তাহে 1 দিন করে তারা ডিম সিদ্ধ দেন। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন, আর মনে মনে প্রশংসা করবেন। আর যদি হিংসারূপু শরীরে থাকে সেটাও সংযমব্রত অন্তত আজকের দিনের জন্য আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন। কলকাতায় শুরু হলো ইসকনের তত্ত্বাবধানে মিড ডে মিল, যার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই যে পড়ুয়ারা, আজকে প্রায় 200 জন পড়ুয়া এখানে একেবারে ইসকনের রান্না করে দেওয়া খাবার গরম গরম তাদের পাতে পরিবেশন হলো এবং মুখ্যমন্ত্রী নিজেও তাদের সঙ্গে খেলেন এবং একই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিলেন, যারা এই খাবার নিয়ে সমালোচনা করছিলেন তারা চাইলে একদিন চেখে দেখতে পারেন যে কি স্বাদ রয়েছে। পড়ুয়ারাও আজকে এই খাবার পেয়ে তারা যথেষ্ট খুশি, সে কথাই কিন্তু তারা বারংবার বলছেন এবং তাদের বক্তব্য একটা অন্য রকমের খাবার এবং আজকের দিনে বিশেষ পদ রয়েছে, কিন্তু ইসকনের তরফ থেকে জানানো হচ্ছে এই পদগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে। এমনকি এক্ষেত্রে দুধ বা ফলের বিষয়েও তাদের ভাবনা চিন্তা চলছে এবং গোটা রাজ্যেই এই বন্দোবস্ত তারা করতে চলেছে। নতুন কোনো চ্যালেঞ্জ তাদের কাছে নয়, বরং আরও বেশ কিছু মানুষজনকে সেবা করার সুযোগ পেলেন তারা। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা। রাজ্যে শুরু জনগণনা, সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2টি পর্যায়ে চলবে সেন্সাসের কাজ। 15 অগস্ট পর্যন্ত চলবে সব শুমারি। sc.census.gov.in পোর্টালে 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো নথি চাওয়া হবে না এই পোর্টালে। বাড়ি বাড়ি গিয়ে জনগণনা শুরু হবে 16 অগস্ট থেকে, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। 14,399 জনকে নিয়োগ করা হয়েছে জনগণনার কাজে, থাকছেন 3,400 জন সুপারভাইজার। এবার সেন্সাসের জনগণনার জনকল্যাণ। বিগত
বিকশিত ভারতের লক্ষ্যে আধুনিক জনগণনা সফল হবে। জনগণনার সূচনা করে বার্তা